রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে 4 খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে গেছেন নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্যরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি। আমরা জানি যে 6টি কমিশনের মধ্যে একসাথে গঠিত 4টি কমিশন তারা প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের তথ্য যদিও 3টায় সরাসরি জানানো হবে, কিন্তু আপনি কি কিছু জানতে পেরেছেন? দর্শকদের জন্য জানাবেন। 4টি কমিশন তাদের এই যে বহুল আকাঙ্ক্ষিত একটি ব্যাপার ছিল যে আমাদের কমিশনগুলো কবে প্রতিবেদন জমা দিবে, তারা প্রতিবেদনগুলো জমা দিয়েছে। 4 কমিশন প্রধানরা 11টার দিকে প্রধান উপদেষ্টার এই যে তেজগাঁও কার্যালয়ে এসেছেন এবং প্রধান উপদেষ্টার হাতে এগুলো জমা দিয়েছেন। এখন এরপরে তারা একটু সংক্ষিপ্ত আলাপ আলোচনা সারেন যে তাদের যে সারমর্মগুলো আসলে কি তারা মানুষের সাথে সবার তো মতামত নেওয়া হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে কোন ব্যাপারগুলো কমন ছিল, কোন ব্যাপারগুলো অনেক বেশি গ্রহণযোগ্য এবং কার্যকর হবে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেসব বিবেচনা করে সেই সুপারিশগুলো তুলে ধরেছে। তার মানে হচ্ছে সুপারিশগুলোর পেছনের যে যৌক্তিকতা সেই ব্যাপারগুলো নিয়ে তারা কথা বলছেন। আমরা এরই মধ্যে এটাও জানি যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে প্রথম দিকে যে 6টি কমিশন হয়েছিল তাদের সেই 6 কমিশন প্রধানদেরকে নিয়ে তিনি একটি ঐকমত্যের কমিশন তৈরি করছেন এবং সেটি নিয়ে তারা রাজনৈতিক দলগুলো সহ যারা এর সাথে স্টেক হোল্ডার যারা আছেন, অংশীদার, তাদের সঙ্গে কথা বলবেন এবং সেই ভিত্তিতেই কিন্তু এই যে সুপারিশগুলোর মধ্যে কোনগুলো চূড়ান্ত হবে, কোনগুলো এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় কার্যকর হবে, কোনগুলো নির্বাচনের পরে যে সরকার আসবে তারা কখন কোনটি কার্যকর করবেন, এই যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এই ব্যাপারগুলো তখন চূড়ান্ত হবে। এখানে অবশ্যই সবার একমত থাকতে হবে এবং কেউ কারো উপরে আসলে জোরের ব্যাপার না। কোনো দল বড় তাই তাদেরই কথা সবসময় চলবে, ছোট দলগুলোকে অগ্রাহ্য করা হবে, এই ব্যাপারটি একদমই যাতে না থাকে গণতান্ত্রিক বাংলাদেশে, সেই ব্যাপারটিকে প্রাধান্য দেওয়া হবে এবং দলগুলো কিন্তু এরই মধ্যে সেই বার্তা পেয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা এরই মধ্যে যারা কমিশন প্রধান আছেন বা সদস্যরা আছেন তাদের সাথে কথা বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো এসেছে যে এই কমিশন প্রধানরা যে সুপারিশগুলো দিয়েছেন সেই সুপারিশগুলোর মধ্যে আসলে বড় বড় কথাগুলো কি যেগুলো আসলে সবাই মিলে চাচ্ছিল যে পরিবর্তনগুলো আসুক। আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথা বলি, বারবার করে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি দেখা গেছে, গণতান্ত্রিক একটি দেশ, কিন্তু দেখা গেছে যে কি একজন মানুষের হাতে এত ক্ষমতা থাকে যে তিনি তার মতো করে দেশটাকে হয়তো বা স্বৈরাচার হওয়ার পথে ওনার আর তেমন কোনো বাধা থাকে না। সেই ব্যাপারটা যেন না ঘটে, এক ব্যক্তির হাতে যেন সব ক্ষমতা না থাকে, ক্ষমতার যেন ভারসাম্য হয়, সেটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যর ব্যাপারটাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। তার মানে গণতান্ত্রিক দেশ যেন গণতান্ত্রিকই থাকে, প্রজাদের গণতান্ত্রিক দেশে যেন জনগণের সবচাইতে বেশি প্রাধান্য থাকে, সেই ব্যাপারটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। দ্বিকক্ষের সংসদের ব্যাপারে সবার একমত পাওয়া গেছে। কমিশন প্রধান আলী রিয়াজ আমাদেরকে বলেছিলেন যে দ্বিকক্ষের সংসদ বিভিন্ন দেশে আছে, সেটার আপ ডাউন আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই কার্যকর হবে বলে তারা মনে করছেন, যাতে করে যে নেতিবাচক ব্যাপারগুলোতে মাথায় রেখে সেই ব্যাপারগুলো যদি সরিয়ে নিয়ে আমরা যদি ভালো ব্যাপারগুলো ধরতে পারি তাহলে দ্বিকক্ষের সংসদ আমাদের বাংলাদেশের জন্য খুবই কার্যকর হবে। সে কারণে তারা সেই সুপারিশটি নিয়েছেন। নারীর জন্য আসন বাড়বে, তারা নির্বাচিত হয়ে আসবেন, এই ব্যাপারটিকে অনেকে খুব ভালোভাবে দেখছেন। 70 নম্বর অনুচ্ছেদ যেটা নিয়ে, সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ নিয়ে অনেক কথা, এর আগে কিন্তু এটা নিয়ে পরিবর্তন সংশোধনের ব্যাপারে বেশ জোর তাগিদ ছিল, এবার সে ব্যাপারে সুপারিশ আছে। 70 নম্বর অনুচ্ছেদের কারণে দেখা গেছে যে কি যেই দলের হয়ে সংসদে এমপি হিসেবে থাকেন সংসদ সদস্য, সেই দলের বাইরে তিনি মতামত দিতে পারেন না বা ভোট দিতে পারেন না, সেখানে যদি এরকম দেয়া হয় তাহলে তার বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্ত আসে, পরবর্তী ভোটে তিনি অংশ নিতে পারবেন, কিন্তু এই যে তাৎক্ষণিকভাবে যে তার বাকস্বাধীনতা বা তার মতামতটাকে যে না দেওয়ার সুযোগটা, এটা যেন না থাকে, তিনি যেন যেটা ভালো সেটার পক্ষে থাকতে পারেন বা যেটাতে তার আপত্তি আছে সেই আপত্তির ব্যাপারটা জানাতে পারেন, সেই 70 নম্বর অনুচ্ছেদে এই সংশোধনের ব্যাপারটা সুপারিশে এসেছে। তারপরে সাংবিধানিক সংস্থা বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানো সহ সুনির্দিষ্ট কিছু সুপারিশ তারা নিয়ে এসেছেন। এদিকে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এটা নিয়েও খুবই অপেক্ষা, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা যদি চাই তাহলে অবশ্যই এখানে অনেক কাজ করার বাকি আছে। কারণ সবসময় দেখা যায় নির্বাচন কমিশন গঠিত হয়, যাদেরকে নিয়ে গঠিত হয় তারা কিন্তু অনেক সময় প্রথম দিকে খুবই বলেন যে আমরা নিরপেক্ষভাবে কাজ করব, খুব ভালো একটি নির্বাচন দিব, কিন্তু পরবর্তীতে তাদের উপরে রাজনৈতিক বিভিন্ন প্রভাব আসে, তারা অনেক সময় দেখা যায় স্বাধীনভাবে কাজ করতে পারেন না, কারো যদি সদিচ্ছা থাকেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। এখানে তাদেরকে এই ব্যাপারে দেখা যায় যে রাজনৈতিক প্রভাব মুক্ত করে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, সত্যিকার অর্থেই যেন অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে পারেন, সেই ব্যাপারে তাদের সেই শক্তিটা দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানগুলো নিয়ে তারা কাজ করতে হবে, সেই প্রতিষ্ঠানগুলোর উপরে তাদেরই যেন দখল থাকে, তাদেরই যেন
জোর থাকে সেগুলোকে যেন তারাই পরিচালিত করতে পারেন, ওই সময়টাতে নির্বাচনের জন্য যত ভালোভাবে করা যায় সেই ব্যাপারটাতে জোর দেওয়া হয়েছে। এদিকে ইসির ক্ষমতা বাড়ানো এবং জবাবদিহিতা তৈরির পাশাপাশি নির্বাচনী শাস্তি ও ব্যবস্থা নেওয়ার বিধানগুলো কিছু ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট করা হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় যে কি অনেক কিছুই আমরা সেভাবে দেখতে পাই না, যেগুলো অনেক সময় কাগজেই থেকে যায়। হলফনামার ছকে পরিবর্তন, হলফনামার তথ্য যাচাই বাধ্যতামূলক করার ব্যাপারে সুপারিশ থাকতে পারে বলে আমরা এই ধরনের ইঙ্গিত পেয়েছি। পুলিশ সংস্কার কমিশন, পুলিশ নিয়ে এত আলোচনা, বিশেষ করে এই যে গণ অভ্যুত্থানের সময়টিতে পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে একটা আতঙ্ক দেখা দিয়েছে এবং পুলিশের মধ্যেও দেখা গেছে এখনও পর্যন্ত মনোবলটা পুরোপুরি ফেরেনি। কিন্তু পুলিশ ছাড়া তো আসলে রাষ্ট্র চলবে না, পুলিশ তো খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমাদের জন্য। সে কারণে 88.7% মানুষের মতামতেই পাওয়া গেছে যে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এবং সেটার জন্য কী কী করণীয় সেই ব্যাপারগুলো সুপারিশে জোর দেওয়া হয়েছে। শেষ যদি বলি, দুদক সংস্কার কমিশন, তাদের ব্যাপারে এই যে দুর্নীতির যে কী ভয়াবহ অবস্থা সেটা তো আমরা দেখতেই পেয়েছি এর মধ্যে এবং চলমান অবস্থায় আছে। আমরা দুর্নীতি দমন কমিশন এবং যে কোর্টের যে কার্যক্রম সেগুলো আসলে দুর্নীতি ঘিরে যে কী পরিমাণ আছে সেটা আছে। সেই বিষয়ে 47 দফা সুপারিশ তারা এখানে জমা দেওয়ার কথা আমাদেরকে আগেই জানিয়েছেন। এখানে মোট কথা হচ্ছে যে কি দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র গড়ার জন্য যা যা কিছু সুপারিশ করা দরকার সেটাই তারা এনেছেন বলে আমাদেরকে আগে থেকে জানিয়েছেন। তার মানে হচ্ছে যে সুপারিশগুলো এসেছে সেগুলো আসলে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের যা যা কিছু লাগবে সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে কোনগুলো খুব বেশি গ্রহণযোগ্যতা পায়, কোনগুলো আমাদের জন্য থাকবে, কোনগুলো আমাদের জন্য রাষ্ট্রকে পরিবর্তনের জন্য সংস্কারের জন্য কাজে আসবে সেগুলো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা যখন 6 কমিশনের প্রধানদেরকে নিয়ে বসবেন ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্তগুলো আসবে এবং সবশেষে একটা ভালো সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটা গণতান্ত্রিক পথে আবার হাঁটতে শুরু করবে, যাত্রা শুরু করবে, এই প্রত্যাশা রাখাই যায়।